আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জেরোর সেকেন্ড ক্লাস, তাই না? জেরোর সেকেন্ড ক্লাসে আমরা যে যে টপিক গুলো দেখবো, আগে সেটা একটু দেখে আসি। কিভাবে ট্যাক্স সেট আপ করতে হয়, কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করতে হয়, তারপরে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ইনভয়েস সেটিং করতে হয়, তারপর অল কোড, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি, রিকারিং ইনভয়েস, এই কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। ওকে, কন্ট্যাক্ট লিস্ট। তাহলে আমরা প্রথমত আপাতত ট্যাক্স সেটআপ নিয়ে একটু আলোচনা করি। ট্যাক্স সেটআপের জন্য সবার শুরুতে আমরা আমাদের জেরোতে চলে আসব। জেরোতে আসার পরে আমরা চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে। সেখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ট্যাক্স রেট। ট্যাক্স রেটের এখানে দেখেন, আপনি যেই দেশের ক্লায়েন্ট আপনার সেট আপ করবেন বিজনেসটা, সেই দেশ অনুযায়ী আপনার কি ট্যাক্স গুলা বাই ডিফল্ট দেওয়াই থাকবে। ঠিক আছে? আর যেগুলো লক চিহ্ন, তালা দেওয়া চিহ্ন আছে, সেগুলোকে কোনোদিনও আপনি কোনো এডিট, কোনো চেঞ্জ, কোনো কিছু করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। এখন যদি আপনার নতুন করে ট্যাক্স অ্যাড করার প্রয়োজন পড়তে পারে, ধরেন আমি 10% একটা সেলস ট্যাক্স অ্যাড করব, তাহলে কোথায় যাব? অ্যাড নিউ ট্যাক্স রেট। তাহলে আমরা এখানে নাম দিব হচ্ছে সেলস ট্যাক্স। টাইপ হবে কার উপরে ধরবো? সেলস এর উপরে। কম্পোনেন্ট হবে ভ্যাট 10%। সেভ করে দেব। একদম সিম্পল কাজ। দেখেন এখানে 10% অ্যাড হয়ে, একটু রিফ্রেশ দিই, তাহলে দেখা যাবে ঝামেলা নাই। হ্যাঁ, সেলস ট্যাক্স আসে 10%। ঠিক আছে? এখন আপনি চাইলে এটাকে আবার ক্লিক করে এখান থেকে এডিট করতে পারবেন বা ইয়া করতে পারেন। ধরেন আমি আরেকটা ট্যাক্স রেট অ্যাড করি, পারচেজ ট্যাক্স। কার উপরে ধরবো? পারচেজের উপরে ধরবো 15%। এই যে পারচেজ ট্যাক্স 15% চলে আসে। আর ডান পাশে কি বলতেছে? অ্যাকাউন্টস ইউজিং দিস ট্যাক্স রেট বাই ডিফল্ট। মানে বাই ডিফল্ট আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করতাম, তখন আমরা যদি এই ট্যাক্স রেট গুলো এখানে নো ভ্যাট দিয়ে সেট করছিলাম, যদি নো ভ্যাটের জায়গায় আমরা ট্যাক্স রেট গুলাকে দিতাম, তাহলে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দেখাতো। মানে কতগুলো বাই ডিফল্ট আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এই ট্যাক্স রেটটা ব্যবহার করছি, সেগুলো এখানে বাই ডিফল্ট শো করতেছে। এটাই, আর এছাড়া আর কিছু না। এটা হচ্ছে জাস্ট একদম সিম্পল ট্যাক্স রেট। আপনার ক্লায়েন্ট যে দেশের, সে যখন আপনার মানে আর কি এইটাকে সাবস্ক্রিপশন দিয়ে কিনবে, সাবস্ক্রিপশন দিয়ে কেনার পরে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেই ট্যাক্স রেট গুলা আপনার এখানে শো করবে। বুঝছেন? এটা নিয়ে টেনশনের কিছু হওয়ার নাই। বাই ডিফল্ট আপনার এখানে ট্যাক্স রেট শো করবে। তারপর আসেন আমাদের যে পরের টপিকটা ছিল, সেটা হচ্ছে অ্যাডিং কন্টাক্ট। অ্যাডিং কন্টাক্ট, কন্টাক্টটা কিভাবে আমরা অ্যাড করব ম্যানুয়ালি, এবং ইম্পোর্ট করব কিভাবে। কন্টাক্ট, কন্টাক্টের লিস্ট আমরা চলে যাই। কন্টাক্ট বেসিক্যালি কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে কন্টাক্ট আছে, কন্টাক্ট থেকে অল কন্টাক্ট। এখন আমরা যখন কুইকবুকস অনলাইনে সাপ্লাই এবং কাস্টমারকে আলাদা আলাদা করে অ্যাড করছি, কিন্তু জেরোতে এই জিনিসটা একটু ব্যতিক্রম। আমরা কমনলি তাদেরকে অ্যাড করবো হচ্ছে কন্টাক্ট হিসেবে। কন্টাক্ট হিসেবে অ্যাড করার পরে তারপর যাকে সাপ্লায়ার হিসেবে ব্যবহার করার দরকার, তাকে সাপ্লায়ার হিসেবে ব্যবহার করব। যাকে সাপ্লায়ার হিসেবে ব্যবহার করার দরকার নাই, তাকে সাপ্লায়ার হিসেবে ব্যবহার করা প্রয়োজন নাই। মানে আর কি যার যার প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করব। তাহলে এটা হচ্ছে কন্টাক্টের ওভারভিউ প্যানেল। আমরা এখন অল সেন্টারে আছি। তারপরে হচ্ছে কাস্টমার, যখন আমরা কাস্টমার হিসেবে তাকে ইউজ করবো, কাস্টমার প্যানেলে দেখতে পাবো। সাপ্লায়ার হিসেবে ইউজ করলে সাপ্লায়ার প্যানেলে দেখতে পারবো। আর্কাইভ যদি করে আর্কাইভে দেখতে পারবো। গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে। এখন আপনার কাস্টমার অথবা সাপ্লায়ার আপনি এইভাবে গ্রুপ করতে পারেন, যাদের সাথে সব থেকে বেশি ট্রানজেকশন হয় তাদেরকে এক গ্রুপে রাখতে পারেন। তারপর যাদের সাথে একটু মিড লেভেলের হয় তাদেরকে আরেক গ্রুপে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা যখন মোবাইল ফোন ইউজ করি, তখন আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে রাখে। গোল্ড রাখে, প্লাটিনাম রাখে, সিলভার রাখে। এগুলো হইতেছে ওয়ান কাইন্ড অফ গ্রুপ। ঠিক আছে? তাদের ব্যবহার বা তাদের সাথে ট্রানজেকশনের উপর ভিত্তি করে গ্রুপে রাখা। তারপর হচ্ছে স্মার্ট লিস্ট। স্মার্ট লিস্টটা কি? স্মার্ট লিস্টটা হচ্ছে আপনি কোনো জিনিসকে ফাইন্ড আউট, সহজে খুঁজে বের করার জন্য আপনার স্মার্ট লিস্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ ফিল্টার।
এটা এই পাশে হচ্ছে ডান পাশে নিউ কন্টাক্ট, নতুন করে কন্টাক্ট অ্যাড করার জন্য। আর থ্রি ডট অপশনটা হচ্ছে আপনি যখন বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করতে যাবেন তখন সেটা ব্যবহার হবে। তো এখন আমরা আছি অল সেন্টারে, আমরা নিউ কন্টাক্ট অ্যাড করার চেষ্টা করি। দেখেন এখানে অনেকগুলো ডিটেলস তারা চাচ্ছে, কন্টাক্ট ডিটেলস, অ্যাড্রেসেস, ফাইন্যান্সিয়াল ডিটেলস, সেলস ডিফল্ট, পারচেজ ডিফল্ট। এই যে এখান থেকে অনেক কিছু ডিটেলস তারা একের পর এক চেয়ে যাচ্ছে। কিন্তু এখানে সব থেকে মজার কথা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে কি কন্টাক্টের নেম। যেমন কুইক বুকসে ছিল কি, কুইক বুকসে ছিল হচ্ছে আপনার ডিসপ্লে নেম, এখানে হচ্ছে কন্টাক্ট নেমটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ফিল্ড। তাহলে আমরা ধরেন ইয়া করব মিস্টার ওয়াই দিলাম, হ্যাঁ মিস্টার ওয়াই, তার নামে আর কোনো কিছু নাই, সেটাকে আমরা সেভ এন্ড ক্লোজ করব। এখন আমরা চলে যাব আবার কন্টাক্ট প্যানেলে। দেখেন এখন দুইজন দেখাচ্ছে না, আগে ছিল একজন ওনার যে অ্যাড করা ছিল, আর এরপরে কি নতুন করে অ্যাড করলাম মিস্টার ওয়াই। ঠিক আছে, এরপরে আসেন থ্রি ডট অপশন থেকে, অপশন গুলো হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট এবং সেন্ড স্টেটমেন্ট। মানে তিনটা জিনিস করতে পারবেন আপনি, যদি কোনো কারণে ইম্পোর্ট করতে চান সেটাও পারবেন, কোনো কারণে যদি আপনি এখান থেকে এক্সপোর্ট করতে চান তাও পারবেন, এবং সেন্ড স্টেটমেন্ট যদি কাউকে স্টেটমেন্ট পাঠাইতে হয় সেটাও আপনি করতে পারবেন। তাই আসেন আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্টে যাব, আপলোড কন্টাক্ট, কমপ্লিট কন্টাক্টের দুইটা অপশন। এখানে আমাকে তারা কিছু হিন্ট দিয়ে দিছে। এখানে বলছে আপডেটিং কন্টাক্ট উইল বি ডিলেটেড অ্যাডিশনাল পিপল ইফ কলামস আর লেফট এমটি। আচ্ছা, 1000 কন্টাক্ট আপনি একবারে আপলোড করতে পারবেন। আর হচ্ছে অবশ্যই ফাইলের লাস্টে সিএসভি ফাইল হইতে হবে। আমরা কুইক বুকসে জানতাম হচ্ছে স্যাম্পল ফাইল, তাই না? আর এখানে নাম আছে হচ্ছে আহ, কি বলবো, টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেটটাকে ডাউনলোড করব, ওপেন করব, বিশাল বড় ফাইল, ফাইলের আর কোনো শেষ নাই, শুধুমাত্র কন্টাক্টের নেমটাই হচ্ছে ম্যান্ডেটরি, আর বাকি সবগুলাই কি ম্যান্ডেটরি না। এখন আসেন আপনাদের যে ফাইলটা দিব জাস্ট খালি কপি করবেন আর পেস্ট করে দেবেন, কত আরাম নাকি। ওকে, এরপর আসেন এটাকে আমরা আপলোড করব। সিলেক্ট ফাইল, কন্টাক্ট লিস্ট অ্যাড করলাম। তারপরে বলতেছে অন ইম্পোর্টিং এক্সিস্টিং কন্টাক্ট এমটি ফিল্ডস উইল, আমরা এখানে বলতেছে যদি কোনো এমটি ফিল্ড পাওয়া যায় তাহলে সেটা কি করব, ডিলিট করে দিব নাকি ইগনোর করে চলে যাব। আমরা আপাতত বি ইগনোরে রাখলাম। 10টা কন্টাক্ট ইম্পোর্ট হইতেছে, কমপ্লিট ইম্পোর্ট, শেষ, একেবারে সিম্পল কি ইম্পোর্ট হয়ে গেছে। এখন কাউকে আপনার প্রয়োজন নাই, তাহলে থ্রি ডট অপশন থেকে আপনি এডিট করতে পারেন। ঠিক আছে, বা আপনি সিলেক্ট করলেও সেখান থেকে ডিলিটের অপশন আসবে না, আর্কাইভ করতে পারবেন। আর্কাইভ করলে সেটা চলে যাবে কোথায়, আর্কাইভ প্যানেলে চলে যাবে। এই যে আর্কাইভ প্যানেলে চলে গেছে। ঠিক আছে, এখন একে আপনি রিস্টোর করতে হবে কিভাবে, মানে আবার ফেরত নিয়ে আসতে হবে কিভাবে। আর্কাইভ অপশনে যাবেন, আর্কাইভ অপশন থেকে কন্টাক্টে ক্লিক করবেন, তারপরে হচ্ছে রিস্টোর অপশনে ক্লিক করবেন, তাহলে সে কি আবার আপনার আগের জায়গায় ফেরত চলে আসবে। এই যে কন্টাক্টের মধ্যে চলে আসছে। না, আর্কাইভ মানেই হতেছে ডিলিট। ঠিক আছে, এটা। এখন ধরেন আপনি গ্রুপ করতে চাচ্ছেন, আপনি তিনটা গ্রুপ করবেন। ধরেন একটা হচ্ছে গোল্ড, তারপরে হচ্ছে প্লাটিনাম, আর একটা করবেন হচ্ছে ধরেন সিলভার। ঠিক আছে, তিনটা গ্রুপ আপনি করলেন। এখন ধরেন এখানে হচ্ছে জেমস উইলসন এবং জন ডো, এই দুই ব্যক্তি সাথে আপনার ট্রানজেকশন অনেক বেশি হয়। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই দুই ব্যক্তিকে আপনি গোল্ড গ্রুপে ট্রান্সফার করবেন। তাহলে আপনি গ্রুপে চলে যাবেন, গ্রুপ থেকে গোল্ডে চলে যাবেন। এখান থেকে কি অ্যাড করার অপশন আছে? না। এখন আপনাকে ওই অল সেন্টারে গিয়ে জেমস উইলসন এবং জন ডো এই দুইজনকে সিলেক্ট করে এই যে অ্যাড টু গ্রুপ ড্রপডাউনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবেন, গোল্ডে। তাহলে গোল্ডে গিয়ে ক্লিক করে অ্যাড করে দেন। এই দেখেন এখন গোল্ডে ক্লিক করলে দুইজনকে পাওয়া যাবে, এই যে পাওয়া গেছে না। হ্যাঁ, এখন চাচ্ছেন এই দুইজনের মধ্যে একজনকে আপনি মানে আর কি অন্য যে কোনো একটা গ্রুপে নিয়ে যাবেন। এই যে সিলেক্ট করেন, সিলেক্ট করে মুভ টু গ্রুপ, কোন গ্রুপে,
সিলভারে নিয়ে যাব, অ্যাপ্লাই মেরে দেন। সে এখন চলে গেছে সিলভার গ্রুপে, দেখেন। ঠিক আছে? আবার যদি মনে করেন তাকে গ্রুপ থেকে বের করে দিবেন, সিলেক্ট করেন রিমুভ ফ্রম দ্য গ্রুপ, সে গ্রুপ থেকে বের হয়ে চলে আসবে, ওই গ্রুপে আর কেউ থাকবে না। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার কন্টাক্টের হিসাব নিকাশ। তারপর প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা, প্রোডাক্ট এন্ড সার্ভিস কই আছে বলেন? যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিন, শিল্পী আপু, তারপরে হচ্ছে হারুন ভাই, সাইদুজ্জামান ভাই, প্রোডাক্ট এন্ড সার্ভিস কোন অপশনে খুঁজে পাবো আমরা? কি সেলস? বললাম প্রোডাক্ট এন্ড সার্ভিস কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, হ্যাঁ, বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এন্ড সার্ভিস। রাসেল, মাথায় ঢুকতেছে কিছু নাকি পড়াশোনা গুলো উপরে দিয়ে চলে যাচ্ছে? হুম, বুঝতেছো না বুঝার চেষ্টা করতেছো কোনটা? চেষ্টা করছি। Okay. আচ্ছা, এবার আসে প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট এন্ড সার্ভিস এটা হচ্ছে আমাদের প্যানেল। এখন আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, নতুন আইটেম অ্যাড করতে পারেন। ধরেন আমি যদি কোনো নতুন একটা আইটেম অ্যাড করতে চাই, তাহলে নিউ আইটেমে ক্লিক করব। কি রে বাবা, ভাই এসি বন্ধ আছে? এসি, হ্যাঁ। তো চালু করবো? আচ্ছা, আইটেম কোড এখানে ধরলাম 1000। আইটেমের যে কোনো একটা নাম নিব, ধরেন এইচপি এলিট ডেস্ক, এটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তারপরে ট্র্যাক ইনভেন্টরি আইটেম, এই অপশনটা কেন আসছে আর কিভাবে আসছে? ওই যে আমরা যখন অ্যাক্সেস নিছিলাম, অ্যাডমিন অ্যাক্সেসটা নিচ্ছি ইউজারের থেকে, ঠিক আছে? বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর কি কি অ্যাক্সেসটা নিছিলাম? অ্যাডমিন অ্যাক্সেসটা, তাই না? ওই জন্য আমার এই ট্র্যাকিং এর অপশনটা আসে, নাহলে আসতো না। আসেন এবার কস্টিং প্রাইস। তার কস্টিং প্রাইস কত ছিল? 300, সেল প্রাইস, সরি, 126 আর 210। 126 আর হচ্ছে সেল প্রাইস হচ্ছে 210। এবার আসেন কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট। আপনার পারচেজ সেটা হিসাব হবে কোথায়? কস্ট অফ গুডস সোল্ড, তাই না? ট্যাক্স রেটটা আপনি চাইলে নো ভ্যাট দেন। তারপরে সেলটা কোথায় কাউন্ট হয়? সেলসে, তাই না? এটা ট্যাক্স রেট কত হবে? নো ভ্যাট হবে। কথা বুঝাতে পারছি? কস্ট অফ গুডস সোল্ড, কস্টের যে পার্টটা সেটা কোথায় হিট করবে? কস্ট অফ গুডস সোল্ডে। তারপরে সেলসের যে পার্টটা সেটা হিট করবে কোথায়? সেলসে। আচ্ছা, তাহলে আমরা সবকিছু ঠিক করলাম, ডেসক্রিপশন ঠিক করে সেভ করে দিলাম। দেখেন এই যে সুন্দরভাবে কোড নাম্বার, নেম, কস্টিং প্রাইস, সেল প্রাইস, কোয়ান্টিটি জিরো। কোয়ান্টিটির হিসাব করে আসতেছি। এরপরে বাকিগুলো আমরা অ্যাড করবো এক এক করে। এখন কি একসাথে ইম্পোর্ট করবো, তাই না? থ্রি ডট অপশনে গিয়ে পাবো না, কোথায় থেকে করতে হবে? ইম্পোর্ট অপশন। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আইটেম, একটা কি ওপেনিং ব্যালেন্স। আগে আইটেমে ক্লিক করব, সেখান থেকে টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিব, ওপেন করে নিব। এটা হচ্ছে আইটেম কোড, আইটেম নেম, পারচেজ, ডেসক্রিপশন, পারচেজ, এই সবগুলোই আপনাকে দিতে হবে। আসেন এবার আমরা এক এক করে, খালি কপি করিলে পেস্ট দেওয়া হবে না, ভালো করে বুঝতে হবে। আইটেম নেম, পারচেজ ডেসক্রিপশন আছে, তারপরে হচ্ছে পারচেজ পার ইউনিট, পারচেজ অ্যাকাউন্ট। এই যে দেখেন পারচেজ অ্যাকাউন্ট নাম্বার জানতে চাইছে। আমরা একটু আগে পারচেজের অ্যাকাউন্ট নাম্বার কত সেটা কি বলতে পারবো কেউ? হুম, কত নাম্বার পারচেজ অ্যাকাউন্ট সেটা হিসাব হবে? সেলস ইউনিট, সেলস অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখেন সেলস অ্যাকাউন্ট নাম্বারটা কত ছিল? 310 ছিল না? হ্যাঁ, কি মানে কি বলতেছি বুঝতেছে না?
দেখেন আমি আবার ব্যাকে চলে যাই। ধরেন নতুন একটা আইটেম গেলাম, আপনার পারচেজ অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে হিট করবে? কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টে না? এইটাই তো জানতে চাচ্ছি আমি। এই যে এখানে কত 310 হবে না? হ্যাঁ 310। ওকে, তারপরে হচ্ছে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট মানে কোনটা বুঝাইতেছে? এই যে এখানে যে সেল অ্যাকাউন্টটা থাকে সেলস এর মধ্যে কত 200 নাম্বার? 200 কি ঠিক আছে? আচ্ছা আর কিছু? ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট কত নাম্বার অ্যাকাউন্টটা হইতেছে ইনভেন্টরি? এই যে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো 630, 630 ঠিক আছে। তারপরে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট কত? 310। তাহলে এখানে কেন 310 বলছে? এখানে হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, মানে আপনার পারচেজের নামে যে চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, এখানে খেয়াল করেন পারচেজ নামে কোনো কিছু আছে? আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাই যা, যদি সবার বুঝতে প্রবলেম হয় অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে যাই। পারচেজ নাই, পারচেজের নাম্বার। তাহলে আমরা পারচেজ নামে একটা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্ট টাইপ কি হবে? অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সের মধ্যে হবে, তাই না? ডাইরেক্ট কস্ট দিব। আচ্ছা ডাইরেক্ট কস্টও দেওয়া যায়, এক্সপেন্সও দেওয়া যায়, দুইটা দেওয়া যায়। 300 দিই, হ্যাঁ দেখি 300 ফাঁকা আছে কিনা। হ্যাঁ অ্যাভেলেবেল আছে। পারচেজ দিয়ে দিলাম। এই যে ট্যাক্স রেটটা এখান থেকে কত? নো ভ্যাট। আচ্ছা এবার 300 দিয়ে ওইখানে কত লিখবো? 300, তাই না? চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার 300। ঠিক আছে, বাকি সবগুলো ওকে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ইম্পোর্ট সেকশন। প্রোডাক্ট এন্ড সার্ভিসে গেলাম। নিউ আইটেমে, আচ্ছা নিউ আইটেম, ইম্পোর্টে আইটেমে অপশন যাব, সেখান থেকে সিলেক্ট ফাইল, ইনভেন্টরি আইটেম, নেক্সট। 13টা আইটেম ইম্পোর্ট হচ্ছে। এই যে এই যে সবগুলো কি ইম্পোর্ট হয়ে গেছে না? তার কস্টিং প্রাইস, তার সেলস প্রাইস। এখন আপনি এডিট করতে চাইলে প্রত্যেকটার ডান পাশে 3 ডট অপশন, সেখান থেকে আপনি গিয়ে কি করতে পারেন, আপনি সব জিনিসে কি এডিট করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আসেন তাদের ওপেনিং ব্যালেন্স আনতে হবে, তাই না? ওপেনিং ব্যালেন্স কিভাবে আনবেন? ইম্পোর্টের পাশে যে ড্রপ ডাউন অপশন আছে সেখান থেকে ওপেনিং ব্যালেন্স অপশনে চলে যাবেন। সবসময় জেরোর ক্ষেত্রে মনে রাখবেন, যখন আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসের অ্যাড করতে যাবেন তখন আগে সকল আইটেম গুলাকে ইম্পোর্ট করে নিবেন, তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স দিতে যাবেন। সবগুলোর ওপেনিং ব্যালেন্স জানুয়ারি 24 তো নাকি? আচ্ছা এই যে ইম্পোর্টে ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়া আছে। ওকে 24, তারপর ইনভেন্টরি অ্যাকাউন্টে হিট করবে, এই যে টেমপ্লেট ডাউনলোড করতে বলছে, টেমপ্লেটটা ডাউনলোড করব, তারপরে বলছে এন্টার ইউর ওপেনিং ব্যালেন্স ইনটু দ্য টেমপ্লেট। আচ্ছা টেমপ্লেটের মধ্যে গিয়ে আমরা ওপেনিং ব্যালেন্স গুলো দেওয়ার চেষ্টা করি। এইখানে ভালো করে খেয়াল করেন, আমরা নরমালি কোনো জিনিস পাইলেই সাথে সাথে ডিলিট করে ফেলি, তাই না? উপরে একটা সুন্দর করে তারা লিখে দিছে আইটেম কোড ডু নট এডিট, দেখা যায় আইটেম কোড ডু নট এডিট, আইটেম নেম ডু নট এডিট।
ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট ডু নট এডিট, মানে এগুলো এডিট করা যাবে না। শুধু তাহলে আপনার হাতে মাত্র অপশন দুইটা, কোয়ান্টিটি অন হ্যান্ড অথবা টোটাল ভ্যালু। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট মানে কি, ওই ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই দুইটা কলাম ব্যতীত আর বাকি কোনো কলামে আপনি হাত দিতে পারবেন না। তাহলে আপনার কোয়ান্টিটি অন হ্যান্ডটা শুধু আমরা নিয়ে নিব। ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর মতো, মানে আপনার কোনো কিছু ডিলিট করা যাবে না, খালি জাস্ট সেভ করে নিলাম, ব্রাউজ করব, কমপ্লিট ইম্পোর্ট। দেখেন কোয়ান্টিটি কি চলে আসছে পাশে? হুম, এগুলো আসছে কোয়ান্টিটি, দেখা যায়। বাকির খবর নাই। কোয়ান্টিটি এই যে এগুলা দেখতে পারতেছেন সবাই। আর লাস্টের গুলার কেন নাই, কারণ এগুলো হইতেছে সার্ভিস, ভাইরাস রিমুভ করা, ক্লিন করা, তারপরে ডেস্কটপ ল্যাপটপ কি আপডেট করা বা ইনস্টল করা, এগুলো কি সার্ভিস না? হ্যাঁ, সার্ভিস যেগুলো সেগুলো তার কস্টিং প্রাইস থাকবে না বা কোয়ান্টিটিও থাকবে না, এই জন্য। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস। তারপরে আসেন ইনভয়েস সেটিংস। ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করেন। আমরা ড্রপ ডাউন মেনু থেকে, কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনে আসব। সেখান থেকে আসার পরে আমাদের ইনভয়েস সেটিংস অপশনটা আছে। আমরা যেমন কুইক বুকসে আমরা ওই যে কাস্টমাইজ ইনভয়েস করছিলাম না, ঠিক একইভাবে আমরা এইখানেও কাজ করতে পারবো। ঠিক আছে, এখানেও কাজ করতে পারবো। এখানে একটা টেমপ্লেট অলরেডি তারা দিয়ে রাখছে। আপনি যদি চান এটার প্রিভিউ দেখতে, এই যে এইভাবে প্রিভিউ দেখেন, এই যে ইনভয়েসটা এইভাবে দেখাবে। ঠিক আছে, মোবাইলে এভাবে দেখাবে, এই যে কত সুন্দর করে দিছে, মোবাইলে এভাবে দেখাবে। আর ডেস্কটপে বা ল্যাপটপে হচ্ছে এভাবে তাদের কাছে শো করবে। আর আপনি চান নতুন করে করতে, তাহলে প্লাস নিউতে ব্র্যান্ডিং থিমে যাবেন। এইখান থেকে আপনি নাম দিবেন, ধরেন মাই ইনভয়েস টেমপ্লেট। ওকে, তারপরে পেপার সাইজ দিতে পারেন, মার্জিনের হিসাব করে দিতে পারেন, সেন্টিমিটার ইঞ্চের হিসাব করে দিতে পারেন, ফ্রন্ট, এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, টাইমস নিউ রোমান দিতে পারেন, ফ্রন্টের সাইজ কত হবে সেটাও দিতে পারেন। ড্রাফট ইনভয়েসের নাম কি থাকবে, ড্রাফট ইনভয়েস, অ্যাপ্রুভড ইনভয়েসের নাম কি থাকবে, ট্যাক্স ইনভয়েস, বা আপনি নাম দিতে পারেন অ্যাপ্রুভড ইনভয়েস। ঠিক আছে, তারপরে ওভারডিউ ইনভয়েসের নাম আপনারা দিতে পারেন হচ্ছে ওভারডিউ ইনভয়েস। তারপর ক্রেডিট নোটের টাইটেল কি থাকবে, ক্রেডিট নোট, স্টেটমেন্টের টাইটেল কি থাকবে, স্টেটমেন্ট। এবার প্রত্যেকটা জিনিস ঠিক করে নিতে পারেন। ডান পাশ থেকে ট্যাক্স নাম্বার দেখাবে, শো কলাম হেডিং দেখাবে, আইটেম কোড দেখাইতে পারে, শো ইউনিট প্রাইস, পেমেন্ট অ্যাডভাইস, ট্যাক্স কলাম, রেজিস্টার অ্যাড্রেস, শো লোগো থাকতে পারে। ঠিক আছে, হাইড ডিসকাউন্ট, এটা অপশন দিলে কি হবে, আপনার ডিসকাউন্টটা হাইড হয়ে যেতে পারে। তারপর লোগোটা কোন পাশে দেখাবে, ডান পাশে। তারপরে হচ্ছে আপনার কোনো যদি ইনফরমেশন দেওয়ার থাকে, কোনো শর্ত থাকে, এখানে দিয়ে জাস্ট সেভ করে দিবেন। দেখেন এই যে মাই ইনভয়েস টেমপ্লেট আসছে না? আচ্ছা, মাই ইনভয়েস, এখন আপনার লোগো আপলোড করার প্রয়োজন, আপনি এখান থেকে আপলোড লোগো দেন, ব্রাউজ করেন, যে কোনো জায়গায় ক্লিক করেন, আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, এখন এটা আমরা যে সাজাইলাম সেটা প্রিভিউ কি এরকম দেখা যাবে, এই যে এরকম করে দেখা যাবে। ঠিক আছে, এই যে এভাবে করে এখন কি
দেখা যাবে। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, কপি করতে পারেন, লোগো চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন অথবা রিমুভ লোগো করতে পারেন। কথা বুঝাতে পারছি? এটাই হচ্ছে আপনার কি ইনভয়েস সেটিংস। ওকে, তারপরে আসেন কিভাবে অল কোডস, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি এগুলো নিয়ে আলোচনা করব। কাস্টমার ইনভয়েস, ওই যে আগের মতো কুইক বুকসে যেরকম ফাইল দিছিলাম না একসাথে অনেকগুলা। তোমার অ্যাসাইনমেন্ট গুলো কই আছে না? তোমার অ্যাসাইনমেন্ট গুলো কই? জমা দাও ঠিক মতো? কেন? আর এরপরে কি হয়েছে? আর খোলা যায় না এখন? অবশ্যই আমি ভালো মুডে আছি এখন, আর কি করবেন, তাই না? বাইরে যাওয়ার মুডে আছো, ওই জন্য আর এখন ইয়ে নাই, তাই না? আচ্ছা, সবই চলতেছে। এখন এখানে ফাইলে যা যা দেওয়া আছে সে অনুযায়ী আপনাদের সাথে আগে যেভাবে কথা ছিল সবাই তো করছিলেন, তাই না? ওই যে ফাইলগুলা, হ্যাঁ, যেভাবে ওই যে সেলস রিলেটেড যে কাজগুলা, সেই সবগুলা জিনিস কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সবগুলা আপনারা দেখে ওইভাবে করুন। আমি শুধু চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজে। ওকে, আসেন আমরা হবে সেলস ওভারভিউ প্যানেলে যাব। এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে পারেন, হ্যাঁ। এইখানে দেখেন সেলস ওভারভিউ প্যানেলে আমরা যখন প্লাস নিউ তে ক্লিক করব তখন ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস এবং ক্রেডিট নোট এই চারটা জিনিস দেখাচ্ছে। কোড মানে কি? কোড হচ্ছে আমরা যখন কুইক বুকসে শিখে আসছিলাম এস্টিমেট কথাটা, এইখানে হচ্ছে কোড। মানে কেউ আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে, সেজন্য সে কি করছে একটা মানে আর কি আমাকে একটা ফরমাইশ পাঠাইছে, সেটা কুইক বুকস এর ভাষা হচ্ছে এস্টিমেট আর জেরোর ভাষা হচ্ছে কোড। ঠিক আছে? তারপরে ইনভয়েস তো আমরা জানি অন ক্রেডিটে যদি সেল করি সেটা হবে কি ইনভয়েস। তারপর রিপিটিং ইনভয়েস মানে আমাদের কুইক বুকস যেটা শিখে আসছে রিকারিং ইনভয়েস, রিকারিং শব্দ, ঠিক আছে, এখানে রিপিটিং। আর ক্রেডিট নোটটা আমরা জানি, যদি ক্রেডিট নোটটা কখন হয়, যখন প্রোডাক্টটা ফেরত হয়, তাই না? ফেরত হলে তখন এই অপশনটা হয়। দেখেন এইখানে কোনো জায়গায় কিন্তু মানে আর কি ক্যাশ সেল নিয়ে কোনো কথা বলা নেই, সবগুলো কি অন ক্রেডিট সেলস না? ইনভয়েস মানে কি অন ক্রেডিট সেলস, কোড থেকে তো আমার ইনভয়েস সৃষ্টি হয়, তার মানে এটাও কি অন ক্রেডিট সেলস এরই জিনিস। রিপিটিং ইনভয়েস তাহলে এটাও কি আমার অন ক্রেডিট সেল। ক্রেডিট নোট তাহলে এটাও আমার অন ক্রেডিট সেলস। তাহলে যদি আমি ক্যাশে কোনো জিনিস সেল করি তাহলে কোথায় দেখাবো? এখানে কি কোনো অপশন আছে? কোনো অপশন নেই। তাহলে ক্যাশ টাকায় যদি সেল করতে হয়, ওই যে অপশন দুইটাই, রিসিভ মানি, স্পেন্ড মানি। ক্যাশ টাকায় সেল করতেছি তার মানে আপনার কি টাকা নগদে আসতেছে বা আপনার ব্যাংকে এসে টাকা ঢুকতেছে, তাহলে কি দিয়ে করব? রিসিভ মানি দিয়ে করব। কথা বুঝাইতে পারছি? এবার আসেন আমরা প্লাস নিউ থেকে আমরা একটা কোড সৃষ্টি করব। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা কুইক বুকসে একটা এস্টিমেট থেকে একের অধিক আমরা কি করছিলাম, একটা এস্টিমেট থেকে একের অধিক ইনভয়েস সৃষ্টি করতে পারছিলাম, তাই না? প্রোগ্রেস ইনভয়েসিং অপশন অন করে। কিন্তু সেটা কুইক সরি জেরোতে সম্ভব না। ঠিক আছে, সেটা জেরোতে পসিবল না, মাথায় মনে রাখবেন। ওকে, কন্টাক্ট। এবার জন্ডো, জন্ডোর নামে আমি একটা কোড সৃষ্টি করব। জানুয়ারি, জানুয়ারি না, মার্চের 2024-এর 1 তারিখ একটা কোড সৃষ্টি করে দেখেন আইটেম গুলো কত সুন্দর অর্গানাইজড ভাবে করা। 1001, 1004, কয়টা কোয়ান্টিটি হবে? 4টা, আর এটা ধরলাম হচ্ছে 8টা। এই যে দেখেন ডিসকাউন্ট, যে ডিসকাউন্ট আমাদের কুইক বুকসে ঝামেলা করছিল, এটা কিন্তু এখানে পাশাপাশি কলামে দেওয়াই আছে। তাহলে বিক্রি যেহেতু করতেছি, চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে? সেলস অ্যাকাউন্ট। আর ট্যাক্স রেট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, নো ভ্যাট। ঠিক আছে, আপনার ফাইলে যেভাবে আছে ওইভাবে করবেন। ঠিক আছে, আমি শুধু দেখাচ্ছি কিভাবে করতে হয়। এক্সপায়ারি ডেট 30 দিন মেয়াদের, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এটাকে সেভ এন্ড ক্লোজ করব। দেখেন আমি অপশনগুলো দেখানোর জন্য সেভ এন্ড ক্লোজ করলাম। এখন আমার কি কোর্টের জন্য একটা প্যানেল ওপেন হয়ে গেছে না?
প্রথমে একটা অল অপশন, তারপরে ড্রাফট, তারপরে সেন্ড, তারপরে ডিক্লাইন, তারপরে অ্যাকসেপ্টেড, তারপরে কি ইনভয়েসড। তাহলে এই যে কোডটাকে আমি অপশনটাকে অন করব, এটা কি আমার ড্রাফট আকারে আছে, তাই না? এটা কি আমার ড্রাফট আকারে সৃষ্টি করতেছে। আচ্ছা, আমি ড্রাফট প্যানেলে যাব। ড্রাফট প্যানেলে যাওয়ার পরে এইটাকে সিলেক্ট করব। যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এটাকে করব কোথায়, মার্ক অ্যাজ সেন্ড। সেন্ড করা মানে কি, ওই যে ব্যক্তির ইমেল আছে না, তার কাছে চলে যাবে, কিন্তু কিন্তু এটা করা যাবে না। আমি আপনাদের কাজ করার সুবিধার্থে দেখেছি, এই যে সেন্ড অপশনে চলে গেছে না, তারপর এটাকে সিলেক্ট করলে দুইটা অপশন আছে দেখেন, প্রিন্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সেন্ড করতে পারবেন, কপি করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন, চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। তাহলে অ্যাকসেপ্ট করলে সেটা কোন প্যানেলে যাবে, অ্যাকসেপ্টেড প্যানেলে যাবে না, অ্যাকসেপ্টেড প্যানেলে যাবে। এখন অ্যাকসেপ্টেড প্যানেলে তো চলে গেল, এখন এইখান থেকে আমাকে ইনভয়েস সৃষ্টি করতে হবে, তাই তো? এখন ধরেন আমি এটাকে অন করলাম, অন করে যদি ক্রিয়েট ইনভয়েসে যাই, মার্ক অ্যাজ ইনভয়েসে দিলাম, ক্রিয়েট করলাম, তাহলে দেখেন তো সেটা কি হইলো। আচ্ছা, এটাই দিই, দেখেন কি আকারে আসলো। এখানে কি লেখা আছে শব্দটা, কই, এই যে এখানে কি শব্দটা লেখা আছে, ড্রাফট। মানে সরাসরি ইনভয়েসটা সৃষ্টি হয় না। যদি আমরা ওই যে অপশনগুলোর মতো সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে দিতাম, তাহলে কি হয়ে যেত, ওই সেম জিনিসটাই একেবারে হুবহু ইনভয়েস হয়ে যেত। এখন ওই ওপেন করে তারপরে ক্রিয়েট ইনভয়েস দিছি, ঠিক আছে? এই জন্য আমার ড্রাফট আকার হয়েছে। এখন আমি চাইলে আমি কি করতে পারি, আমার ডেট গুলাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ডেট চেঞ্জ করতে পারি, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, চাইলে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারি। দেখেন কোয়ান্টিটি চেঞ্জ করতেছি, কোয়ান্টিটি চেঞ্জ করলাম না, কোয়ান্টিটি চেঞ্জ করতে পারতেছি। যদি ওই কাজটা না করতাম তাহলে আমার কোয়ান্টিটি চেঞ্জ হতো না, বা কোনো কিছু চেঞ্জ করতে পারতাম না। এবার ডিউ ডেট সিলেক্ট করেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা চলে যাব সেভ এন্ড ক্লোজ। দেখেন এখন ইনভয়েসের জন্য আপনার প্যানেল ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে অল প্যানেল, সব ইনভয়েস গুলো এখানে দেখাবে। যেহেতু ইনভয়েসটা এখনো আমরা ক্রিয়েট করছি, বাইরের দেশে কিন্তু তাই হয়, একজন ইনভয়েস করে, একজন সেটাকে অ্যাপ্রুভ করে, একজন সেটাকে সাবমিট করে, তাই না? ঠিক ড্রাফট অপশন থেকে যখন সিলেক্ট করব, দুইটা অপশন, অনেকগুলো অপশন আছে, সাবমিট ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ, ডিলিট, প্রিন্ট, ইমেল। আমরা সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলাম, তাহলে এটা কোথায় যায় দেখেন, চলে যাবে হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে আপনি এটাকে চাচ্ছেন অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, সিলেক্ট করে সবকিছু ঠিকঠাক আছে, অ্যাপ্রুভ করে দিলাম। তাহলে এটা চলে যাবে কোথায়, অ্যাওয়েটিং পেমেন্ট। অ্যাওয়েটিং পেমেন্ট মানে কি, আপনার জন্য সেই পেমেন্টটা এখনো কি পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে? পেন্ডিং অবস্থায় আছে। তাহলে এখন এটাকে ক্লিক করেন, ক্লিক করলেই আপনার এখানে উপরে একটা অপশন আছে না, অ্যাড পেমেন্ট আছে, উপরে অ্যাড পেমেন্ট অপশনে যান। আপনি এখান থেকে কত পেমেন্ট চাচ্ছেন, ধরেন 2000 পেমেন্ট চাচ্ছেন তার কাছ থেকে। টাইমটা, আচ্ছা, 1 মিনিট, আমার একটু ইনভয়েসটাকে কারেকশন করে নিয়ে আসছে। ডেটটা একটু ঝামেলা হয়েছে, এডিট করি। 24 সাল হবে, আমি 25 সাল দিয়ে বলছি। আমি ডেটটা চেঞ্জ করলাম, মানে আমার ডেটটা 25 সাল হয়ে গেছে বলে। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। এবার আসেন অ্যাড পেমেন্টে যাব। এখানে ইনভয়েসের অ্যামাউন্ট হচ্ছে 2000, আমরা নিব এখানে মে মাসে 2024 সালে মে মাসের 15 তারিখে
সে আমাকে পেমেন্ট করছে। এখন এই পেমেন্টটা এসে কোথায় ঢুকবে? আরবিএস ব্যাংকে। আপনি চাইলে রেফারেন্স দিতে পারেন, যেটা আপনার কি মানে ওই যে আইএনবি ইনভয়েস নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আমরা অ্যাড করি। এই যে দেখেন অ্যাওয়ার্টিং পেমেন্টে কি বাকি টাকা অবশিষ্ট আছে না? $350, সরি 350 জিবিপি, আর 2000 কি পেইড হয়ে গেছে না? হ্যাঁ, কথা বুঝতে পারছি? মানে একটা ইনভয়েস থেকে আমরা পার্সিয়াল পেমেন্ট করলাম। এখানে আর অন্যগুলোর মতো ঝামেলা নাই, কুইক বুকস এর মতো। আপনি আবার ধরেন পেমেন্ট চাচ্ছেন, আবার বাকি পেমেন্ট গুলাকে সিলেক্ট কিভাবে করবেন? সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার বাকি অ্যাড পেমেন্ট যান। $350 জিবিপি, মে মাসের 24 সালের 30 তারিখ। আরবিএস ব্যাংক এসে আপনার টাকাটা ওপেন হবে। অ্যাডে চলে যান। দেখেন আপনার সম্পূর্ণ কিছু কি পেমেন্ট হয়ে গেছে। এখন আর সে কি অ্যাওয়ার্টিং পেমেন্টে নেই, কোথায় চলে গেছে দেখেন? সে চলে যাবে পেইড অপশন। কথা বুঝাতে পারছি কিভাবে ইনভয়েসের প্যানেল গুলা কাজ করে? কথা বুঝতে পারছেন সবাই? একটা কোড কিভাবে করতে হয় পিছনে, হারুন ভাই, সাদুজ্জামান ভাই, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, আমরা একটা কোড করছি, কোড থেকে ইনভয়েস করছি, সেখান থেকে আমরা পেমেন্ট নিছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনভয়েস থেকে একটা ক্রেডিট নোট সৃষ্টি করে দেখি কেমন হয়। কারণ আমরা ইনভয়েসে চলে গেলাম। মনোযোগ এদিকে নাই ভাই, এত শোনেন। এখন অ্যাপ্রুভাল করবো না তোরে ভাই, আমি প্রত্যেকটা প্যানেল দেখানোর জন্য আপনাকে ওই অ্যাপ্রুভাল এগুলো অপশন দিছি, তাই না? 1006, এটা হচ্ছে 10টা। আপাতত পক্ষে এটা ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স দেবো হচ্ছে নো ভ্যাট। আচ্ছা, ডিউ ডেট 14 দিনের। দেখেন এখন ডিরেক্ট মার্কে সেন্ড করে দেবে। এই যে অ্যাপ্রুভড আছে না, ডিরেক্ট কি করলাম? অ্যাপ্রুভ করে দিলাম। একটা ইনভয়েস সৃষ্টি করলাম, ইনভয়েস প্যানেলে চলে যায়, ইনভয়েস সৃষ্টি করলাম, ডিরেক্ট কি অ্যাপ্রুভ করে দিছি। তাহলে কই চলে গেছে? অ্যাওয়ার্টিং পেমেন্ট। আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রত্যেকটা প্যানেল প্যানেল ঘুরে নিয়ে আসছি। এখন অ্যাওয়ার্টিং পেমেন্টে আছে না? এখন অ্যাওয়ার্টিং পেমেন্টে আছে কত? ইনভয়েস 100 জিবিপি, তাই তো? আপনি এটাকে ওপেন করেন, দেখেন কত সুন্দর সিস্টেম। আপনার এইখানে 100 জিবিপি কটা মানে আইটেম? 10টা আইটেম, তাই না? এখন কোন কারণে আপনার এই সোফিয়ার হোয়াইট সে কি করছে? 2টা আইটেম আপনাকে ফেরত দিছে। তাহলে এই ইনভয়েসটা ওপেন করবেন, তারপর থ্রি ডট অপশন থেকে এইখান থেকে দেখবেন যে ক্রিয়েট এন্ড অ্যাপ্লাই ক্রেডিট, এই অপশনটা আছে না? ক্রেডিট সৃষ্টি করবেন। দুই ভাবে যাওয়া যেত, ওই ইনভয়েস প্যানেল থেকে প্লাস নিউ এর আন্ডারে যাওয়া যেত। আমি ইনভয়েস থেকে যাচ্ছি, তাহলে কি হলো? আমার অনেক জিনিস লেখাটা সুবিধা হয়ে যাবে। দেখেন দুইটা প্যানে দুইটা সে আমাকে ফেরত দিচ্ছে, তাহলে 20 জিবি। কত ধরলাম? 27 তারিখ, তাই না? 27 এপ্রিল 2025। ইনভয়েসটা কত কবে ছিল মনে আছে? 24-এর কয় তারিখ? আগস্টের 10 তারিখ ছিল। ভাইরা ভুলে গেছে। 11 তারিখ ধরলাম, হ্যাঁ। দুইটা ফেরত দিচ্ছে, তাহলে 20 জিবি ফেরত দিচ্ছে, তাই তো? এখন এটাকে আমরা কি করব? অ্যাপ্রুভ করে দিলাম। দেখেন এই যে অ্যাপ্রুভ করে দিছি না, এই জন্য এখানে মাইনাস হয়ে কত 80 জিবিপি দেখাচ্ছে। এই যে দেখেন ক্রেডিট নোট, এখানে ক্লিক করেন, তাহলে আপনার ক্রেডিট নোটে নিয়ে চলে যাবে। আমি আর প্যানেল ঘুরেলাম না, মানে সেভ করতে হবে ড্রাফট আকারে, সাবমিট অ্যাপ্রুভালে দিতে হবে, এভাবে করে করে আপনাকে আসতে হবে। আমি একদম ডিরেক্ট ক্রেডিট নোটটাকে আমি এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এরপরে কি করব? অ্যাড পেমেন্টে চলে যাব। এই যে দেখেন অ্যাড পেমেন্টে কত 80 জিবিপি দেখাচ্ছে, তাই তো? অগাস্টের 31 তারিখ। কোথায় এসে টাকাটা ঢুকবে? আরবিএস ব্যাংকে। অ্যাড করে দেব। দেখেন একদম ডিরেক্ট আমার পেইড অপশনে চলে আসছে। ওই যে এই যে সোশ্যাল,
এই যে 80 GBP। আর ওটা কি ক্রেডিট নোট ছিল, এখন ক্রেডিট নোটটা কি জিরো হয়ে গেছে, কারণ ক্রেডিট নোটের আর কোনো অ্যামাউন্ট নাই। তাহলে আমরা এটা কি দেখলাম, কোড করা দেখলাম, কোড থেকে ইনভয়েস, সেখান থেকে পেমেন্ট দেখলাম। তারপরে কি দেখলাম, ইনভয়েস দেখলাম, ক্রেডিট নোট দেখলাম, সেখান থেকে পেমেন্ট দেখলাম। এখন এমনও তো হইতে পারে আগে পেমেন্ট হয়, তারপরে কি ক্রেডিট নোট সৃষ্টি হইতে পারে, তাই না, ফেরত দিতে পারে। ওই অপশনও আমরা একটু দেখার চেষ্টা করি। লাস্ট মেনু থেকে ইনভয়েসে যাব। আজকে আমরা আমাদের ক্লাসে, আচ্ছা, অ্যামিলা ক্লার্ক, সেপ্টেম্বর 2024, 1 তারিখ, ডিউ ডেট সেপ্টেম্বর অক্টোবর। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ডিউ ডেট না দেন, জিরোতে কিন্তু আপনার মানে ইয়ে করবে না, ইনভয়েস অ্যাপ্রুভাল হবে না। 1000, এটা নিচ্ছে হচ্ছে 10টা, ডিসকাউন্ট দিব হচ্ছে 10%, 1090 সেলস ডিসকাউন্ট। তারপরে হচ্ছে 1002, এটা নিবে হচ্ছে 8টা, এটাতে হইতেছে 5%, টোটাল হইতেছে 15। আচ্ছা, এটা হচ্ছে আমার নো ভ্যাট, এটা নো ভ্যাট। তাহলে আমার একটা ইনভয়েস করতেছি, ইনভয়েস করার পরে সেটাকে আমরা কি করব, অ্যাপ্রুভ করে দেব, তাই তো। অ্যাপ্রুভালে চলে গেছে, এই যে অ্যাওয়ার্ডিং পেমেন্টে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আমরা অ্যাড পেমেন্টে চলে যাব, পুরো সম্পূর্ণ টাকাই তার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিচ্ছি। সেপ্টেম্বরের 30 তারিখে পেমেন্ট নিয়ে নিচ্ছি, আমার আরবিএস ব্যাংকে এসে ঢুকবে, অ্যাড পেমেন্ট করে দিব। তাহলে আমি ইনভয়েস করলাম সেপ্টেম্বর 1 তারিখ, সেপ্টেম্বর 30 তারিখে সম্পূর্ণ পেমেন্ট হয়ে গেছে, মানে সে আমাকে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিছে। এই যে সেপ্টেম্বর 1 তারিখ, পেমেন্ট ডেট কত, 30 তারিখ। এখন আসেন, অ্যামিলা ক্লার্ক, সে আমাকে কয়েকটা প্রোডাক্ট ফেরত দিবে। এখন আমি চাইলেও কিন্তু এই ইনভয়েসের ভিতর থেকে গিয়ে ক্রেডিট নোট করতে পারবো না। কেন পারবো না, কারণ আমার এই ইনভয়েসটা কি সম্পূর্ণ কমপ্লিট না, সম্পূর্ণ কমপ্লিট। এই যে দেখেন, এই যে প্রিন্ট পিডিএফ, প্রত্যেকটা ইনভয়েসের পাশে এই যে দেখেন প্রিন্ট পিডিএফ অপশন আছে, এই দেখেন, এই যে সুন্দর করে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন, এটা হচ্ছে প্রিন্ট পিডিএফ, এটা সাবমিট করবেন আপনারা। ওকে, তাহলে এখন আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে যেতে হবে হচ্ছে সেলস ওভারভিউ প্যানেলে, তাই তো। সেলস ওভারভিউ প্যানেলে যেতে হবে, সেখান থেকে প্লাস নিউর আন্ডারে আপনার কি করতে হবে, ক্রেডিট নোট করতে হবে। এখন ক্রেডিট নোট কার নামে করবেন, অবশ্যই এটা বাম পাশের বা ডান পাশে যে কোনো একটা ট্যাবে এটাকে ওপেন করে রাখবেন, অ্যামিলা ক্লার্ক, অ্যামিলা ক্লার্ক। পেমেন্ট হয়েছে 30 সেপ্টেম্বর, তাই না, তাহলে অক্টোবর 1 অক্টোবরের 1 তারিখে সে আমাকে কয়টা জিনিস ফেরত দিছে, 5টা প্রোডাক্ট সে আমাকে ফেরত দিছে। এখন এটাকে আমরা অ্যাপ্রুভ করে রাখলাম। অ্যাপ্রুভ করার ফলে কি থাকবে আমার এই জিনিসটা, আমার যে ইনভয়েসের যে প্যানেল আছে সেখান থেকে কোথায় গিয়ে বসে থাকবে, অ্যাওয়ার্ডিং পেমেন্টে, দেখেন মাইনাস হয়ে বসে আছে, কত 1050 মাইনাস হয়েছে না, হ্যাঁ, কেন মাইনাস হয়েছে, এটা ক্রেডিট নোট না। পরবর্তীতে অ্যামিলা ক্লার্কের সাথে যখন কোনো আমি ইনভয়েস করতে যাব, তখন সেই জিনিসটা কি করতে হবে, মাইনাস হয়ে যাবে, ওই যে ইনভয়েস অ্যাপ্লাই করলে ওই মাইনাস হবে। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে, তাকে তার নামে কোনো ক্রেডিট নোট সৃষ্টি করব না, না করে তাকে আমি পেমেন্ট দিয়ে দিব। পেমেন্ট কিভাবে দিতে হয়, স্পেন্ড মানি দিয়ে দিতে হয়। কথা বুঝাইতে পারছি, দুইটা অপশন, হয় তার নামে ক্রেডিট নোট সৃষ্টি করে রাখেন, পরবর্তী কোনো ট্রানজেকশনে তার সাথে দেখা হবে, অথবা অথবা আপনি স্পেন্ড মানি ব্যবহার করে তাকে রিফান্ড করে দেন। ঠিক আছে, যেটা কুইক বুকস এর নাম ছিল রিফান্ড রিসিপ্ট। কথা বুঝাতে পারছি, কুইক বুকস এর নামটা কি ছিল, রিফান্ড রিসিপ্ট। আচ্ছা, ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে ইনভয়েস এবং কোটের ব্যাপারটা।
এবার আসেন রিপিটিং ইনভয়েস জিনিসটা কি। আমরা আবার সেলস ওভারভিউ প্যানেলে যাই। এই দেখেন এখন কি সুন্দর দেখা যাচ্ছে না, এই যে কোড, কত টাকার ওয়িং, এই জিনিসগুলো লেখা কিন্তু এখন একটু একটু করে কি ভিজিবল হচ্ছে। লাস্ট নিউ এর আন্ডারে রিপিটিং ইনভয়েস। রিপিটিং ইনভয়েস হচ্ছে আপনার কি, যেটা রিকারিং ইনভয়েস নামে ছিল কুইক বুকস অনলাইনে। এখানে দেখেন প্রথমে বলছে রিপিট দিস ট্রানজেকশন এভরি ওয়ান, মানে একবার করে রিপিট হবে কয়বারে, উইকলি বেসিস না মান্থলি বেসিস, আমরা ধরে নিলাম মান্থলি বেসিস। কবে থেকে শুরু হবে, আমরা জানতাম কুইক বুকস আমাদেরকে ব্যাক ডেটের রিপিটিং ইনভয়েস করতে দিত না, তাই না, কিন্তু যেটা আমাকে দিবে। দেখেন জানুয়ারি 2024 1 তারিখ থেকে। আচ্ছা দেখি এপ্রিল নাকি না, আমাদের কনভার্সন ব্যালেন্স দেওয়া নেই তো। ওকে, আচ্ছা এপ্রিল 1 2024 থেকে স্টার্ট হবে ডিউ ডেট। এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে অফ দ্য ফলোইং মান্থ, ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, ডেজ আফটার এন্ড অফ দ্য ইনভয়েস মান্থ, অফ দ্য কারেন্ট মান্থ। আমরা ডিউ ডেট এখানে 30 দিন পর পর, মানে 30 অফ দ্য ফলোইং মান্থ, পরবর্তী 30 দিন পর পর করে আমার কি এই রিকারিং ইনভয়েসটা হবে। এন্ড ডেট আপনি চাইলে সেট করে দিতে পারেন। আর এখানে অবশ্যই সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফট আকারে থাকবে, অ্যাপ্রুভ করতে পারবো না সরাসরি। ইনভয়েস কার নামে ইনভয়েস হবে, জেমস উইলসনের নামে ইনভয়েসটা করব। আইটেমটা হবে 1003 লেনোভো থিংকপ্যাড, এটা সে আমার কাছ থেকে নিবে হচ্ছে 15টা। ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে সেলস ট্যাক্স ধরবো। তারপরে হচ্ছে এইচপি এলিট বুক, সে আমার কাছ থেকে নিবে হচ্ছে 5টা। এখানে ট্যাক্স রেট ধরবো সেলস ট্যাক্স। ওকে, তাহলে 7040, এটার নামে কি আমি একটা রিপিটিং ইনভয়েস করতেছি। দেখেন তাহলে আমি কি দিছিলাম, এপ্রিল মাস দিছিলাম তাই না, আমি কি বলছিলাম এভরি 1 মান্থ করে রিপিট হবে। তাহলে পরে এপ্রিল হলে পরের মাসে কি হবে, মে মাস, মে মাসে একটা ইনভয়েস হবে। ওইভাবে করে ওই যে প্রথমে কি ড্রাফট অপশনে থাকবে, তারপরে কি আমাদেরকে অ্যাপ্রুভ করে নিতে হবে। কারণ আমরা রিপিটিং ইনভয়েস কোনোদিনও অ্যাপ্রুভ সরাসরি করতে পারবো না, কারণ ওটা ড্রাফট আকারেই থাকে, আমরা দেখে শুনে আমাদের সুবিধা মতো করে আমরা সেটাকে অ্যাপ্রুভ করে নিব। ঠিক আছে, কারণ অনেক সময় ডেটে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, আইটেমে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, বা কন্ডিশনে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, বা ট্যাক্সে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। যে কোনোটা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে বিধায় আমাদের এই রকম রিপিটিং ইনভয়েস বা রিকারিং ইনভয়েস গুলা ড্রাফট আকারে থাকে। ওই সময় গিয়ে ড্রাফট আকারে থাকবে, আমরা দেখব আমাদের মানে আর কি সবকিছু ওকে থাকলে আমরা অ্যাপ্রুভ করে নিব। এটাই হচ্ছে রিপিটিং ইনভয়েসের কন্ডিশন। কথা বুঝাতে পারছি আপনাদেরকে। আপনাদের যে ফাইল আছে সেই ফাইলে কিন্তু রিপিটিং ইনভয়েস আছে। ঠিক আছে, এই যে রিপিটিং ইনভয়েস বলাই আছে, রিপিটিং ইনভয়েস এভরি 1 মান্থ এন্ডিং মান্থ সহ দেওয়া আছে। সবাই ফাইল অনুযায়ী দেখে দেখে করবেন। এরপরে আসেন, এগুলো তো সব বাকির হিসাব করলাম তাই না। এবার নগদে যদি বিক্রি করি তাহলে কই যাবো, প্লাস আন্ডারে রিসিভ মানিতে যাব। কোন ব্যাংকে এসে টাকা ঢুকবে, মনজো ব্যাংকে। ধরলাম মনজো ব্যাংকটাকে সিলেক্ট করব, কার কাছ থেকে নিব, ধরলাম আমাদের হারুন ভাইয়ের কাছ থেকে নিচ্ছেন। ঠিক আছে, কাস্টমার হচ্ছে আমাদের হারুন ভাই। হারুন ভাই আমাদের কাছ থেকে নিবে আইটেম। লিস্ট করি না, এই যে দেখছেন অ্যাড করে দিছি, নিউ হয়ে গেছে নতুন করে। কি হয়েছে, করে নিতে গেছি, এই যে এখন হয়ে গেছে ভাই, তাই না। এই দেখেন এই যে 1005, উনি আমাদের কাছ থেকে 1005 নিবে। ডেল আল্ট্রা বুক, উনি আমাদের কাছ থেকে নিবে 50টা। ঠিক আছে, ওনার অফিসের জন্য ধরে নিলাম, ওনার অফিসের জন্য নেবেন। আচ্ছা, তারপরে উনি নিবে হচ্ছে ডেল ফক্স কেন এটা নিবে, উনি নিবে হচ্ছে আমাদের কাছ থেকে 12টা নিবে, এটাকে নোভেট ধরলাম। ঠিক আছে, এই দুইটা জিনিস হারুন ভাই আমাদের কাছ থেকে
কি করবে? কিনবে, তাই না? এপ্রিল এপ্রিল ধরবো না, অক্টোবর 2024-এর 1 তারিখ। ঠিক আছে, সেভ করে দিব। তাহলে এর দ্বারা কি হলো, আমার ব্যাংকে এসে টাকাটা অ্যাড হলো, তাই না? এটার হিস্ট্রিটা আমরা কোথায় দেখতে পাবো? এটার হিস্ট্রিটা একমাত্র দেখার উপায় হইতেছে ব্যাংক, এছাড়া আর কোনো উপায় নাই। এই যে মঞ্জু চেকিং অ্যাকাউন্টে যান, এই যে হারুন ভাইয়ের আন্ডারে এই যে কত রিসিভ মানি হয়েছে, ওনার কাছে সেল করছি 16,120, এই 16,120 এখানে দেখাচ্ছে। কথা বুঝাইতে পারছি? এরপরে আসেন আপনাদের রিপোর্টের পালা। রিপোর্ট কই পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স প্যানেলে, তাই না? সেখান থেকে পাবো অ্যাডভান্স প্যানেলে, নাকি রিপোর্ট অপশনই তো আছে। এই যে এখান থেকে অনেক কিছু রিপোর্ট আছে, ঠিক আছে? এখান থেকে ধরেন আপনি ধরলেন প্রফিট এন্ড লস, এখানে ডেটটাকে চেঞ্জ করে দিবেন, জানুয়ারি 2024-এর 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্তই দিলেন। ঠিক আছে, আপডেট করি। এই যে দেখেন কত টাকা লাভে আছে আমার ব্যবসা, আমি অনেক ভালো ব্যবসায়ী। 21,985 জিবিপি। যদি এরকম পাইতাম তাহলে তো কত ভালো হতো নাকি? আচ্ছা, প্রিন্ট কিভাবে করবেন? এই যে এক্সপোর্টের পাশে হচ্ছে পিডিএফ, পিডিএফ এ যান, সুন্দর করে তারা আপনাকে পিডিএফ দিয়ে দিবে। এই যে নির্ভুল, ঠিক আছে? আপনি যদি ইনকোয়ারি করতে চান, প্রত্যেকটা আইটেমের পাশে ওই যে অ্যামাউন্টটা আছে, সে অ্যামাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ট্রানজেকশন যে হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে ধরেন আমি আরেকটা রিপোর্ট বের করি, আম, দেখি আমার কোনো ব্যালেন্স ট্যালেন্স আছে কিনা। ব্যালেন্স শিট, কাস্টম ডেট। আচ্ছা, আজকে পর্যন্ত কি, হ্যাঁ, আপডেট করতে হবে। আজকে পর্যন্ত আমার হাতে এখন পর্যন্ত অ্যাসেট আছে 23,651.08 জিবিপি। ঠিক একইভাবে আমার লায়াবিলিটি আছে এত। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যদি ইনভেন্টরি আইটেম আইটেম লিস্ট, ইনভেন্টরি আইটেম ডিটেলসটা দেখি একটু। দেখেন আপনার ইনভেন্টরি কোনটা কিভাবে আছে। এটা হচ্ছে ডেটার কলাম, এটা হচ্ছে কোথা থেকে আসছে সোর্স, এটা হচ্ছে রেফারেন্স, মানে আপনি কোনো ক্রেডিট নোট বা কোনো ইনভয়েস বা যেটার মাধ্যমে পান না কেন সেটা এখানে দেওয়া আছে। তারপরে কন্টাক্ট, কার কার সাথে ঘটনাগুলো ঘটছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এরপরে হচ্ছে টোটাল প্যানেল, তারপর হচ্ছে ভ্যালু, এরপরে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড। ঠিক আছে, যেটা আমরা ওই যে ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল সামারি, যেটা আমরা কুইক বুকসে দেখে আসছি, সেটা এখানে এইভাবে দেওয়া আছে। অনেক সময় আইটেম গুলো বেশি থাকতে পারে, তখন এখান থেকে পেজ নাম্বারটা চেঞ্জ করে নিতে হবে, এক পেজে কতগুলো আইটেম দেখাবে। আপনি এখান থেকে এক্সপোর্ট করেন পিডিএফ এ, যে এখান থেকে আপনার একেবারে ডিটেলস সামারি গুলো দেওয়া আছে। আমি কথা বুঝাইতে পারছি? বুঝছেন? কোনো কোশ্চেন আছে বলেন। আজকে আমাদের যে টপিকটা ছিল ট্যাক্স সেটআপ, কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট এবং সার্ভিস, কিভাবে ইনভয়েস সেটিং করতে হয়, কোটেশন বা কোড কিভাবে করতে হয়, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিপ্ট মানি, রিকারিং ইনভয়েস, সেগুলো আমরা দেখলাম। তারপরে কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা।